ওয়াইটি স্টাইলসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহেদ বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে ভালো আছি বলছি, মন থেকে ভালো নেই। আমি জানি আপনারাও মন থেকে ভালো নেই। আর যারা বাংলাদেশে আছেন তাদের শুধু মন মেজাজ না, তাদের পরিস্থিতি আসলে অনেক খারাপ। আর কেন বলতেছি সেটা তো আপনারা কম বেশি সবাই জানেনই। সারা বিশ্বের এটার আলোড়ন হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি কী। তো এটা তো সর্ট অফ গৃহযুদ্ধ, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, ছাত্ররা যে আন্দোলন করতেছে কোটা নিয়ে, এটা যুক্তিসঙ্গত। সব কিছুই তো একটা লিমিট থাকা উচিত, তাই না? ছাত্রছাত্রী বা বাংলাদেশের সাধারণ মানুষের এই দাবি দেওয়াটা কার কাছে? সরকারের কাছে। আর সরকারে কে বসে আছেন? উনি কীভাবে সরকারে আসছেন? উনি নিজেই তো বাপের কোটায় বসে আছেন, উনি কোটা সরাবেন কী করে? এই আন্দোলনের এগেনস্টে সরকার এবং প্রশাসন আর পুলিশ, তারা যেই স্বৈরাচারী আচরণ করতেছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। একের পর এক ব্রিলিয়েন্ট মেধাবী ছাত্রছাত্রীরা তাদের প্রাণ হারাচ্ছে, তারা আহত হচ্ছে, হ্যাঁ, তাদের লাইফ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কি মেনে নেওয়ার মতো? এর মতো অস্বাভাবিক অসভ্যতার কী হতে পারে? যদি একটা পরিসংখ্যান দ্বারা করাই, একজন মুক্তিযোদ্ধা, তার 4 জন ছেলে বা 5 জন ছেলে, 3-4 জন মেয়ে, তো ধরে নেন তার 8-9 জন সন্তান। তো এই 8-9 জন সন্তানের ইভেনচুয়ালি এই মুক্তিযুদ্ধের 52 বছর পর কয়জন নাতি নাতি থাকতে পারে? মিনিমাম 55 থেকে 60 জন, মিনিমাম। তো এই মিনিমাম 55 থেকে 60 জন নাতি নাতনি, তাদের যোগ্যতা আছে কি নাই, তারা কতটুকু কেপেবল, তারা কী কোয়ালিটির, সেগুলো যাচাই বাছাই না করেই আমি তাদেরকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে পড়ার সুযোগ করে দিব? এটা কি সম্ভব? না ভালো একটা সরকারি চাকরি দেওয়া সম্ভব? এটা তো ইম্পসিবল। হাউ ডাজ ইট ওয়ার্কস? হ্যাঁ, এটা তো আসলে বোঝার বিষয়, তাই না? তো এখন আমি আমার পরিবারের কথাই বলি। আমার যে পরদাদা বা দাদার বাবা, উনি ছিলেন হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল, সেই পাকিস্তান আমলে। আমার যে দাদা, উনি ছিলেন নেভিতে। আমার বড় চাচা, উনি একজন ব্যবসায়ী ছিলেন। আমার বাবা, উনি ছিলেন হচ্ছে প্রকৌশলী। আর আমার ছোটো চাচা, উনি একজন ব্যবসায়ী। তো আমার দাদা, আমার বড় চাচা এবং আমার বাবা 3 জনই যুদ্ধ করেছেন। ওনারা মুক্তিযোদ্ধা ছিলেন, ফ্রিডম ফাইটার। ডিউরিং দ্য ওয়ার বা যুদ্ধের সময় আমার বড় চাচা এবং আমার বাবা, তারা পাকিস্তান হানাদার বাহিনীদের কাছে আটক হয়। আটক হওয়ার আগে তাদের উপর গুলি বর্ষণ করা হয় অনবরত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে তাদের গায়ে কোনো গুলি লাগে নেই। তারা দেয়াল টপকিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আর কি। কিন্তু সেই দেয়ালের গায়ে এরকম ক্রস ফায়ারের মতো গুলির যে দাগ বা বুলেটের যে চিহ্ন, হ্যাঁ, সেটা ওই সময় দেখা যায়। এমনভাবে গুলিবিদ্ধ হইতে পারতো তারা আর কি। বাট আল্লাহর অশেষ রহমত যে তারা বেঁচে গেছে। কিন্তু তাদেরকে আটক করা হয় ইভেনচুয়ালি। আটক করার পর তাদের তাদের যে সেল ছিল বা জেল, যেটাই বলি না কেন, সেখানে নিয়ে তাদেরকে অত্যাচার করা হয়। তো দ্য গুড থিং ওয়াজ যে তারা ভালো উর্দু বলতে পারতো। আর আমার যে দাদা, সেও খুব ভালো উর্দু বলতে পারতো। সে কোনোভাবে গিয়ে নানান রকম মিথ্যা কথা বা মিথ্যার আশ্রয় নিয়ে তাদের ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। এটা আসলে মিরাকল ছাড়া আর কিছুই না। নাহলে আজকে হয়তো আমারও এই পৃথিবীতে জন্ম হতো না। এই জন্যই বললাম যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ব্যাডেস্ট মেমোরি আমাদের জীবনে, এই যুদ্ধের। তো আমি এই জন্যই এই কথা বলতেছি, কারণ আমার বাবা তো কোনো সরকারি চাকরি করেনি। ইভেন সার্টিফিকেট তুলতেও উনি সার্টিফিকেট তুলতে চাইছিল, কিন্তু আমি যতদূর শুনছি ওই সময় ওনার কাছে মোটা অঙ্কের টাকা পয়সা চাওয়া হয় সার্টিফিকেটের জন্য। তো এই জন্য উনি আর এটা পরে ওঠায়নি। যুদ্ধের কারণ কী ছিল? যুদ্ধের কারণ তো আর সার্টিফিকেট ছিল না, তাই না? ওনারা যখন যুদ্ধ করছে, সার্টিফিকেটের আশা করেনি। দেশকে স্বাধীন করতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, একটা স্টেবল কন্ডিশন নিয়ে আসতে হবে দেশের এবং পরিবারের। সেই উদ্দেশ্যে তারা যুদ্ধ করছে। আর কোনো কারণ তো ছিল না। ও আচ্ছা, যুদ্ধের পর আমাকে একটা সার্টিফিকেট দিবে, হ্যাঁ, সেই জন্য আমি যুদ্ধ করতেছি। ইট ওয়াজন্ট লাইক দ্যাট। আর সার্টিফিকেট যদি দেয়ও এবং সেটা আনতে গেলে তাদের কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে। এই জন্য তারা এটা আনেও অনেক। এনিওয়েজ, তো এই হচ্ছে পরিস্থিতি আর কি। তো আমার যে দাদা, উনি তো নেভিতে ছিলেন। উনি তো কোনোদিন কোটা সুবিধা নেয় নাই। ইভেন আমার বড় চাচা, সেও কোনো কোটা সুবিধা নেয় নাই। আমার বাবা, উনিও কোনোদিন কোটা সুবিধা নেয় নাই। না, উনি আমাদের বা তার যে অন্যান্য নাতি বা নাতিরা আছে তাদেরকে কোনোদিন বলছে যে তোমরা কোটার সুযোগ সুবিধা নিয়ে চলো। কোনোদিন সার্টিফিকেটই তুলতে যায়নি। আর সার্টিফিকেট তুলতে গেলে তো বললামই যে আসলে কী ফেস করতে হয়েছে। টাকা ছাড়া সার্টিফিকেট তোলা যাবে না, দিস অ্যান্ড দ্যাট, ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে পরিস্থিতি। আমার বাবা, উনি কোনোদিন সরকারি চাকরি করেন নাই। উনি প্রকৌশলী ছিলেন বটে, কিন্তু উনি সবসময় প্রাইভেট কোম্পানি দিয়ে চাকরি করছে। আমার বড় চাচা, উনি বিজনেস করছে। ছোটো চাচা, উনি যুদ্ধ করেন নাই, বাট ইজ আ বিজনেসম্যান। আমার দাদা, উনি তো নেভিতেই ছিলেন। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমি তার সন্তান, আমি আমার বাবার সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি আমার বাবার সন্তান। আমি কী করতেছি? পড়ালেখার সময় তো আমি কোনোদিন কোটা সুযোগ সুবিধা চাইও নাই বা নেওয়ার চিন্তা ভাবনাও করিনি। আমার স্কুল কলেজ ছিল হচ্ছে প্রাইভেট। খালি আমার একদম ছোটো বোন যে, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, ও ওখান থেকে মাস্টার্স করছে। তো আমার ছোটো বোন সাথে কোনোদিন কোটার সুযোগ সুবিধা নেয়, এবার সে কোনোদিন এক্সপেক্টও করে না ও আচ্ছা আমি কোটার সুযোগ সুবিধা নিব
বা আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কেন উনি সার্টিফিকেট নেন নাই, বা কেন আজকে আমরা এইসব সুবিধা থেকে বঞ্চিত। তো এখন আসি মুক্তিযোদ্ধার নাতি বা নাতনিদের বিষয়ে। ধরেন আমার বাচ্চাদের কথাই বলি, আমার 2 ছেলে, আমার বাবা মুক্তিযোদ্ধা, তা আমার বাবার নাতি তারা। এখানে বরণ তাতে কি, এখন কি আমি ওদেরকে বলবো যে ও আচ্ছা তোমরা এখন বাংলাদেশে যাও, মুক্তিযোদ্ধার যে কোটা সেটার সুযোগ নিয়ে বাংলাদেশে কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ নাও, অথবা বাংলাদেশের কোনো সরকারি চাকরির সুযোগ সুবিধা নাও? ডেফিনেটলি না। যাই হোক, আমার দাদা, বড় চাচা বা বাবা ওনারা কেউই বেঁচে নেই। যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো ওনাদের কাছে জানতে চেতাম যে দেশের যে এই সার্বিক পরিস্থিতি, এই যে কোটা আন্দোলন আর সরকারের যে অত্যাচার ছাত্রছাত্রীদের উপরে বিনা কারণে, এই প্রাণহানি, নিরীহ ছাত্ররা এবং এই মেধাবী ছাত্রগুলা যেভাবে ঝরে যাচ্ছে আমাদের দেশ থেকে, এই বিষয়ে হয়তো ওনাদের কাছে জানতে চেতাম, ওনাদের ওপিনিয়ন জানতে চেতাম। লাইক মুক্তিযুদ্ধ ওয়াজন্ট জোক ফর দেম, ইট ওয়াজ সামথিং সিরিয়াস, রাইট? তারা যুদ্ধ করছে দেশকে স্বাধীন করার জন্য, তারা যুদ্ধ করছে তাদের পরিবারকে সিকিউর করার জন্য, তারা যুদ্ধ করছে দেশকে একটা স্টেবল অবস্থায় আনার জন্য। তো দেশের অবস্থা কি আজকে সেই অবস্থায় আছে, সেই স্টেবিলিটি আছে? 52 বছরের উপরে হয়ে যাচ্ছে যুদ্ধের। আজকেও যদি আমাদের এই কোটা নিয়ে দেশের পরিস্থিতি এমন হয়, ছাত্রছাত্রীদের দাবি থাকতেই পারে। দে আর রাইট, আই ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট দেম। আর অনেস্টলি আমি যেটা বলতে চাচ্ছি, মুক্তিযুদ্ধের যে সার্টিফিকেট সেটা এখন আর আসলে কারা হোল্ড করতেছে? রিয়েল যে যোদ্ধা তারা কি হোল্ড করতেছে? আমার কাছে তো মনে হয় না। নো অফেন্স, বাট আমার কাছে যেটা মনে হয় যে মোস্ট অফ দ্য রাজাকাররাই এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট হোল্ড করতেছে। কারণ আমার বাবা উনি তো পান নাই, আমার দাদা চাচা উনি তো পান নাই, কারণ তাদের কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে সার্টিফিকেট তোলার সময়। আমার শ্বশুর উনি তোলেন নাই। এবং অন্যান্য আঙ্কেলের সঙ্গে যখন কথা বললাম, ওনারাও বললো যে ওনারা এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেয় নেই, তাই না? তো এই যে আমার সামনে কয়েকজন এক্সাম্পল, এরকম হাজার হাজার এক্সাম্পল আছে যারা নাকি সার্টিফিকেট ওঠান নাই, বা ওঠানোর পরেও এই ধরনের কোটার সুযোগ সুবিধা নেন নাই, আর নিলেও সেটা উনি এবং ওনার সন্তান পর্যন্তই ছিল হয়তো। কিন্তু নাতি নাতনি বা তাদেরও নেক্সট জেনারেশন সেই পর্যন্ত আসেনি, এবং তারা চায়ও না এটা যাক। কারা এই সুযোগ সুবিধাগুলো নিতেছে? মোস্ট অফ দেম আর নট মুক্তিযোদ্ধা, দে আর দ্য রাজাকার। আই টোল্ড ইউ, নো অফেন্স, আমি জানি না, বাট আমার কাছে এটাই মনে হচ্ছে এই সার্বিক পরিস্থিতি দেখে। এখন দেশের বাইরে বসে আসলে তেমন কিছু করতে পারতেছি না, জানি না দেশে থাকলেও বা কী করতে পারতাম, যে পরিস্থিতি। তবে হ্যাঁ, আমরা যেহেতু দেশের বাইরে আছি, আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা, তো এই রেমিটেন্স হচ্ছে আমাদের জন্য হাতিয়ার, এটাই হচ্ছে আমাদের পাওয়ার। তো এটাই একমাত্র সম্বল যেটা দিয়ে নাকি আমরা এখন কিছু একটা করতে পারি। তো আমি বলবো, যারা আমার মতো দেশের বাইরে আছেন, সেটা যেই দেশেই হোক না কেন, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা অর মিডল ইস্ট, যেখানেই আপনারা থাকেন না কেন, এই মুহূর্তে আমাদের অস্ত্র একটাই, রেমিটেন্স। তো আমি মনে করি প্রয়োজনের বাহিরে কোনো টাকা পয়সা আপাতত কয়েক মাস পাঠিয়েন না। যাদের হয়তো খুবই নিডি, দেশের বাইরে থেকে টাকা না গেলে হয়তো দেশে চলতে সমস্যা হয়ে যায়, সেই মিনিমাম টাকা ছাড়া আমি মনে করি এক্সট্রা কোনো টাকা পয়সা এখন পাঠানোর দরকার নাই। চেষ্টা করবেন যে সবাইকে এই বিষয়ে আরও জানাতে, এবং তারাও যেন আগ্রহী হয়ে ওঠে, তারাও যেন আসলে এই বিষয়টা বোঝার চেষ্টা করে যে নাকি আমরা রেমিটেন্স যোদ্ধা আছি। দিস ইজ ইম্পর্ট্যান্ট। আই মিন, এই যে নকশা শুরু করছে এরা, তো এদেরকে তো আসলে কোনো না কোনোভাবে আমাদের ভাঙতে হবে। তো আমরা এখানে বসে নেই, আমরা উত্তেজিত, আমরাও চেষ্টা করতেছি আসলে কীভাবে দেশকে হেল্প করা যায়, আর এই রেমিটেন্সই হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার এই মুহূর্তে। আর এছাড়াও আমাদের এখানে ইউনো বিক্ষুব্ধ যে নিউ ইয়র্কবাসী আছি আমরা, প্লাস অন্যান্য স্টেট থেকে অনেক বাসিন্দারাই গতকাল যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার সেখানে সমাবেত হয়েছিল, সেখানে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আজকেও আপনার জাতিসংঘের বিল্ডিংয়ের সামনে এই বিষয়ে মিছিল মিটিং হয়েছে। তো দুঃখের বিষয়, আমি আসলে কোনোটাতেই জয়েন করতে পারিনি, কারণ আই ওয়াজ রিয়েলি বিজি। আমি আসলে বেশ দুঃখিত, কারণ আমি মনে প্রাণে চেয়েছিলাম গতকালকের টাইমস স্কোয়ারে এবং আজকের জাতিসংঘের বিল্ডিংয়ের সামনে নিউ ইয়র্কের যেই ভাই বোনেরা মিছিল মিটিং বা সমাবেশ করেছে তাদের সঙ্গে যেভাবেই হোক সম্পৃক্ত বা সংযুক্ত থাকার, বা যেভাবেই হোক সেটা আসলে হয়ে ওঠেনি। তবে আপনারা যেই ভিডিও বা পিকচারগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন, সেখান থেকে আমি আসলে ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপ অথবা পিকচার নিয়ে আমি আমার যে ভিডিও আজকে তৈরি করতেছি সেটার সঙ্গে আমি অ্যাটাচ করে দিব। তো আমি মনে করি এতে করে আপনারা কিছু মনে করবেন না, এবং এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি চাই অ্যাজ আ প্রবাসী আমরাও যে আসলে কিছু করতেছি, মিছিল হোক, মিটিং হোক, বা কোনো সমাবেশ হোক, বা আমরাও যে কিছুটা করার চেষ্টা করতেছি অ্যাজ আ রেমিটেন্স যোদ্ধা,
সেটা আমি চাই পৃথিবীর সব মানুষ জানুক। আমাদের বাঙালি ভাই বোনেরা যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে কর্নারেই থাকুক না কেন, যদি আমার এই ভিডিও থেকেও তারা কিছু একটা দেখে এবং যে আমাদের একটা ওপিনিয়ন আছে সেই ওপিনিয়নগুলো শোনে, আমি মনে করি তাদের ভালো লাগবে। প্লাস তারাও অনুপ্রাণিত হবে কিছু একটা করার জন্য। আজকে ভিডিও শেষ করার আগে এটা বলবো না যে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে, কারণ আজকের এই ভিডিওটা আসলে ভালো লাগার না। আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে আসলে বুঝতে পারার যে আসলে অ্যাজ আ প্রবাসী, অ্যাজ আ রেমিটেন্স যোদ্ধা আমাদের আসলে কি করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা প্রবাসে আছি এবং আমাদের সঙ্গে অনেক মুক্তিযোদ্ধারা আছেন, তারা আসলে কি চান বা তাদের ওপিনিয়ন কি, এটাই ছিল আজকের এই ভিডিওর মেন উদ্দেশ্য। আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার সঙ্গে, যেন সবাই আরও অনুপ্রাণিত হয়। তো আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা থাকবে। তো ভালো থাকুন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।